শুরু করে দিই। হচ্ছে যে কোনো বর্গ ম্যাট্রিক্সের নির্ণায়ক বা ডিটারমিনেন্ট বলতে কি বোঝায়। আগে দেখেছি যে বর্গ ম্যাট্রিক্সের নির্ণায়ক বলতে এমন একটা সংখ্যা বোঝায় যেটা ওই ম্যাট্রিক্সের সাথে এমনভাবে সম্বন্ধিত যেন 2/2 এর ক্ষেত্রে এক্সাম্পল দেখেছি এবং 3/3 এর ক্ষেত্রে সেটা পাওয়ার এক্সাম্পলটা দেখেছি আমরা। ঠিক আছে, কি করে 2/2 ম্যাট্রিক্সের থেকে তার নির্ণায়কটাকে বের করা হয় এবং কি করে 3/3 ম্যাট্রিক্সের থেকে তার নির্ণায়কটাকে বের করা হয়। এক্ষেত্রে বলেছিলাম যে দুটো ক্ষেত্রেই যে কোনো 2/2 ম্যাট্রিক্স, যেমন এখানে এক্সাম্পলে নেওয়া আছে 1 3 5 7, ঠিক আছে, সেই ম্যাট্রিক্সের থেকে যদি এর নির্ণায়কটাকে বের করতে হয় তাহলে আমাকে যে কোনো একটা রো বা যে কোনো একটা কলামের সাপেক্ষে সেই নির্ণায়কটাকে বের করতে হবে। তো যাতে একটা ইউনিভার্সালিটি বজায় থাকে, মানে হচ্ছে আমরা যাতে সবাই একই নিয়মে করতে পারি জিনিসটাকে বা একই ভাবে মান বের করতে পারি, তার জন্য সবসময় চেষ্টা করা হয় যেন প্রথম রো এর রেসপেক্টে আমরা ডিটারমিনেন্টটাকে ভাঙি, সেটা 2/2 হোক বা 3/3 হোক। আর এটাও বলেছিলাম যে আমাদের সিলেবাসে 2/2 আর 3/3 ম্যাক্সিমাম, তাই তো 4/4 বা তার থেকে হায়ার অর্ডারের যে ডিটারমিনেন্ট গুলো থাকে সেগুলো আসে না। এখন 2/2 এর ক্ষেত্রে প্রথম রো এর সাপেক্ষে ডিটারমিনেন্টটাকে ভাঙানোর নিয়ম আগের দিন বলা হয়েছে। কি করে ভাঙানো হয়, যে ফার্স্ট রো এর এলিমেন্ট গুলোকে লিখতে হবে 1 3, এই যে এখানে রুলটা ব্যাখ্যা করা আছে যে ফার্স্টে এলিমেন্ট 1 আর 5, এই দুটো এলিমেন্ট 3, আর তারপর 7 কে দেখা যাবে সেক্ষেত্রে, আর 3 যে রো যে কলামে আছে সেটা বাদ, দেখা যাবে 5 কে, তাদেরকে 1 আর 3 এর সাথে গুণ করে দিতে হবে এবং রেসপেক্টিভ চিহ্নগুলোকে বসাতে, অরিজিনাল নিয়মটা। কিন্তু শর্টকাট নিয়ম একটা ডেভেলপ হয়েছিল কি, যে না, যদি 2/2 ডিটারমিনেন্ট হয় তাহলে পরে আমরা কি করব, ফার্স্ট অফ অল এই ডায়াগোনালটা বরাবর মাল্টিপ্লাই করব, দেন আমরা এই ডায়াগোনালটা বরাবর মাল্টিপ্লাই করব। ঠিক আছে, তো এই প্রথমে গুণ হবে, দেন এই কর্ণ বরাবর গুণ হবে। ঠিক আছে, এই কর্ণ বরাবর প্রথমে, আর এটাকে বলা হয় প্রিন্সিপাল ডায়াগোনাল বা মুখ্য কর্ণ। তার মানে মুখ্য কর্ণ বরাবর প্রথমে গুণ হচ্ছে, তারপরে বিয়োগ হচ্ছে, আর 3 আর 5 গুণ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা আরেকটা কর্ণ বরাবর গুণ হয়ে যাচ্ছে। আমরা জানি প্রতিটা বর্গ ম্যাট্রিক্সের কিন্তু কর্ণ প্রেজেন্ট থাকে। তাহলে 1 7 প্রথমে গুণ হলো, তাহলে 7 অক্ষে 7 হয়ে গেল, আর 5 আর 3 গুণ হয়ে যাবে, সেক্ষেত্রে 3 5 15। কি গল্প, যে না রো এর সাপেক্ষে ভাঙাবো, প্রথমে রো এর এলিমেন্ট গুলোকে লিখবো, দেন লিখবো কি করে, 1 যখন লিখছি তখন 1 যে রো সেটা বাদ দিলে পরে দেখবি যে এই রো আর এই 1 যে রো যে কলাম আছে তারা বাদ, তো বাদ দিলে দেখা যাবে একটা 2 নির্ণায়ক বা একটা 2/2 ডিটারমিনেন্ট চোখে ধরা পড়বে। সেই 2/2 নির্ণায়ককে যেভাবে আমরা ভেঙে থাকি, মানে প্রথমে প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর গুণ, তারপরে আরেকটা যে কর্ণ আছে সেই কর্ণ বরাবর গুণ, প্রথম মুখ্য কর্ণ বরাবর গুণ মাইনাস কোনো মানে গুণ করবো না, আরেকটা যে কর্ণ আছে সেই কর্ণ বরাবর গুণ। তো এভাবে আমরা 1 এর সাপেক্ষে 4 এর সাপেক্ষে ভাঙাবো আর 2 এর সাপেক্ষে ভাঙাবো। এক্ষেত্রে দেখতে পাচ্ছি যে মাঝখানে যে এলিমেন্টটা থাকে, ঠিক আছে, আগের নিয়মেই কিন্তু যেভাবে আমরা চিহ্নগুলো ডিটারমাইন করছিলাম, যে মাঝখানে যে সংখ্যাটা থাকে তার চিহ্ন পাল্টে যায়, মানে মাঝখানে এখানে 4 আছে তো 4 এর চিহ্ন পাল্টে যাবে। ঠিক আছে, 4 এর চিহ্ন পাল্টে সেটা -4 হয়ে যাবে। ব্যাস এইটুকুনি করতে হবে। এভাবে যে সংখ্যাটা পাওয়া যাবে, অর্থাৎ এখানে পাওয়া হয়েছিল -243, সেটা হয়ে যাচ্ছে এই 3/3 ডিটারমিনেন্টের ভ্যালু। আমাদের এভাবে কোনো একটা ম্যাট্রিক্সের থেকে সেই ম্যাট্রিক্সের নির্ণায়ককে বের করা হয়। কিন্তু এখানেই শুধু থেমে থাকবে না, আমাদেরকে এই ম্যাট্রিক্সের নির্ণয় জানতে হবে। সেই বৈশিষ্ট্যগুলি আজকে একে একে এক্সপ্লেন করব এবং চেষ্টা করব সেগুলোর উপর বেশ করে কিছু প্রবলেম সলভ করার। তো ফার্স্ট যে বৈশিষ্ট্যটা চোখে ধরা পড়ে সেটা হচ্ছে যে কোনো একটা নির্ণায়ক বা কোনো একটা ম্যাট্রিক্সের নির্ণায়ক এবং সেই ম্যাট্রিক্সের ট্রান্সপোজের যে নির্ণায়ক সেই দুটার একই ভ্যালু হয়। তার মানে 4 বা একটা ম্যাট্রিক্স আমি 2/2 ম্যাট্রিক্স নিই, তো 1 2 3 4, এই ম্যাট্রিক্সটার যে নির্ণায়কের ভ্যালু সেটা কি হবে, প্রথমে মাইনাস আরেকটা কোণ বরাবর গুণ, তাহলে সেটা 3 2 6 হয়ে যাবে। তাহলে 4 - 6 দ্যাট ইজ -2। এবং এই ম্যাট্রিক্সেরই যদি আমি ট্রান্সপোজ বের করতাম, ট্রান্সপোজ কি করে বের করে, রো কে কলাম আর কলামকে রো বানিয়ে দিতে হয়। তাহলে এর এই
সেটা হয়ে যাবে প্রথম কলাম 1 2, আর দ্বিতীয় রো 3 4 সেটা হয়ে যাবে দ্বিতীয় কলাম 3 4। এটা ইকুয়াল টু হয়ে যাবে আবার ওই একই নিয়ম, মুখ্য কোণ বরাবর গুণ, মানে হচ্ছে 4 মাইনাস 3 গুণ 6 এগেইন -2। যেটা কথা বলছিলাম যে কোনো ম্যাট্রিক্স এবং তার ট্রান্সপোজ যে ম্যাট্রিক্স হয় তাদের ডিটারমিনেন্টের ভ্যালু সেম হয়। তার মানে প্রথম ম্যাট্রিক্সটা যদি ডেল্টা, ট্রান্সপোজকে আমরা কিভাবে লিখি, পাওয়ারের। তো ফার্স্ট যে জিনিসটা আমরা জানতে পারি সেটা হচ্ছে যে ডেল্টা ইকুয়াল টু ডেল্টা ট্রান্সপোজ। বৈশিষ্ট্য হচ্ছে কোন নির্ণায়কের দুটি সংলগ্ন সারি বা সংলগ্ন স্তম্ভ যদি স্থান পরিবর্তন করে তবে নির্ণায়কের সাংখ্যমান একই থাকে। আমি পুরো ব্যাপারটাকে 2/2 ম্যাট্রিক্স বা ডিটারমিনেন্ট দিয়ে বোঝাচ্ছি জাস্ট বিকজ যাতে আমরা এই বৈশিষ্ট্যগুলোকে তাড়াতাড়ি শিখতে পারি, তারপরে আমরা 3/3 এর ক্ষেত্রে অ্যাপ্লাই করা স্টার্ট করব। ঠিক আছে, ফার্স্ট বৈশিষ্ট্য ছিল যে কোনো নির্ণায়ক এবং তার নির্ণায়ক তাদের ভ্যালু সমান হয়। সেকেন্ড বৈশিষ্ট্য বলছে যে কোনো নির্ণায়কের দুটি সংলগ্ন সারি বা দুটি সংলগ্ন স্তম্ভ যদি স্থান পরিবর্তন করে তবে নির্ণায়কের সাংখ্যমান একই থাকে। 2/2 এর ক্ষেত্রে এটাতে একটু মাত্র দুটো সারি আর দুটো স্তম্ভই থাকে, তো সেই ক্ষেত্রে যদি স্থান পরিবর্তন করতে যাই কিছু সেরকম আলাদা করে চোখে ধরা পড়বে না। তো আমরা কাজ করি এই বৈশিষ্ট্যকে 3/3 এর ক্ষেত্রে এক্সপ্লেন করার চেষ্টা করি যে 3/3 ম্যাট্রিক্স যদি হতো বা 3/3 ডিটারমিনেন্ট যদি হতো তাহলে পরে কি হতো। ঠিক আছে, তাহলে ডিটারমিনেন্ট নেওয়া যাক 1 - 3 1 - 1 3 2 0 1 আর 4 একটা আরবিট্রারি নাম্বার নিয়ে নি 4 - 5 2। এই যে ডিটারমিনেন্টটা, এই ডিটারমিনেন্টটা কি বলেছে যে দুটো সংলগ্ন সারি বা স্তম্ভ এর যদি স্থান পরিবর্তন করানো হয়, মানে দুটো পাশাপাশি সারি বা স্তম্ভকে যদি ইন্টারচেঞ্জ করা হয়, ব্যাপারটা আমি এক্সপ্লেন করছি তার আগে এটাকে একটা নাম দেওয়া যাক। সাপোজ এটাকে নাম দিলাম ডেল্টা, তাহলে এটা ইকুয়াল টু এর ফার্স্ট অফ অল এর ভ্যালুটা বের করি। হ্যাঁ, তারপরে আমি বৈশিষ্ট্য এক্সপ্লেন করছি, এর ভ্যালুটা দেখি কত আসে। এর ভ্যালুকে আমরা যদি করতে যাই তাহলে প্রথমে 1 ফার্স্ট রো এর রেসপেক্টে করব 1 1 যদি নেই তাহলে পরে হবে হচ্ছে 0 মাইনাস অফ -5 দ্যাট ইজ 0 প্লাস 5। আচ্ছা, মাইনাস এর মধ্যে +1 ইনটু এটা হয়ে যাবে 4 -4 হলো। এখানে -1টা হুট করে +1 কেন হলো, কারণ একটু আগে কিন্তু বলেছিলাম যে মাঝখানে যে এলিমেন্টটা থাকে সেই এলিমেন্টের কিন্তু সাইন চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, তো -1 সেই -1টা কিন্তু সাইন চেঞ্জ হয়ে +1 হবে। ফার্স্ট আর থার্ড এলিমেন্টের কোনো সাইন চেঞ্জ হবে না, কিন্তু মাঝখানে এলিমেন্টের সাইন চেঞ্জ হয়ে যাবে। তো 2 2 4 -4 এখানে কোনাকুনি গুণ হবে, কারণ -1 যে রো যে কলামে আছে তারা বাদ দিলে পরে এখানে 2 1 4 2 এরকম থাকে। তো 2 এর সাথে এই 2 গুণ হবে আর 4 এর সাথে 1 গুণ হবে, তাহলে 2 2 4 -4 × 4 3 ইনটু একই রকম ভাবে -10 -0। তাহলে কত হয়ে যাচ্ছে দেখি, এখানে 0 + 5 5, এটা তো 0 হয়ে যাচ্ছে, আর এদিকে হচ্ছে মাইনাস। ঠিক আছে, আসলে -25। এই ডেল্টার মধ্যে দুটো পাশাপাশি রো ইন্টারচেঞ্জ করাবো। ঠিক আছে, যে কোনো দুটো পাশাপাশি রো, কোনো ব্যাপার পাল্টাতে পারি বা 2 3 রোকেও পাল্টাতে পারি, অথবা 2 3 কলামকেও পাল্টাতে পারি বা 1 2 কলামকেও পাল্টাতে পারি। হ্যাঁ, পাশাপাশি হতে হবে, মানে 1 3 কলামকে ইন্টারচেঞ্জ করার কথা এখানে বলা হয়। ঠিক আছে, ফার্স্ট আর সেকেন্ড কলাম, ফার্স্ট আর সেকেন্ড কলামকে পাল্টাচ্ছি এবং তার ফলে যে নতুন ডিটারমিনেন্টটা পাচ্ছি সেটাকে নাম দিয়েছি ডেল্টা 1। তো ডেল্টা 1 হয়ে যাচ্ছে -1 0 -5, এদিকে হয়ে যাচ্ছে 1 2 4, এদিকে হচ্ছে 3 1 2। মাথায় রাখতে হবে শুধুমাত্র কিন্তু কলাম 1 আর কলাম 2 চেঞ্জ হয়েছে, আর কিছু কিন্তু চেঞ্জ হয়নি, কলাম 3 এর কিন্তু কোনো পরিবর্তন আসবে না। তো এটাকে এখন এক্সপেন্ড করব। এক্সপেনশনের ক্ষেত্রে কেউ আমাকে বলতে পারবে এক্সপেনশনটা হবে কি করে? এক্সপেনশন আমি কি কি লিখবো, যেমন এখানে লিখেছি ঠিক একই ভাবে বলতে হবে। নিওয়ান কি লেখা যেতে পারে এখানে? এই ডেল্টা 1 কে এক্সপেন্ড করব এখন আমরা, বল। -1 ব্র্যাকেট 4 -4 ব্র্যাকেটের মধ্যে 4 -4 -1 0 + 5 0 + 5 0 0 + 5 গুড, ভেরি গুড। +3 +3 ভেরি গুড, +3 হ্যাঁ হ্যাঁ 0 + 10 0 0 + 10 0
আসে প্রথমে একটা 0 হয়ে যাচ্ছে, তারপর একটা -5 হচ্ছে, আর তার তো হিসেব করে দেখা যাচ্ছে এটা কত আসলো 25। তো ডেল্টা যেটা ছিল, ডেল্টার ভ্যালু আসলো -25, আর ডেল্টা 1 এর ভ্যালু আসলো +25। তো দেখ ভ্যালু সেম আছে, সাংখ্যমানটা সেম আছে, সাংখ্যমান দুজনেরই 25, কিন্তু প্রথমটা ডেল্টা চিহ্ন ছিল মাইনাস, আর ডেল্টা 1 এর চিহ্ন হয়ে গেছে প্লাস। তো এই কথাটাই এখানে বলা হয়েছে যে যদি কোনো নির্ণায়কের দুটি সংলগ্ন মানে দুটি পাশাপাশি সারি বা পাশাপাশি স্তম্ভকে যদি স্থান পরিবর্তন করানো হয়, তবে নির্ণায়কের সাংখ্যমান একই থাকে, কিন্তু চিহ্ন পাল্টে যায়। সাংখ্যমানটা সেম আছে, দুজনেরই সাংখ্যমান 25, কিন্তু চিহ্ন পাল্টে গেছে। এই ঘটনাটা আমি ডেল্টা এর যে কোনো দুটো রো বা যে কোনো দুটো কলামকে ইন্টারচেঞ্জ করলে একই রেজাল্ট পাবো। এখন কেউ যদি বলে যে স্যার ডেল্টা 1 এর যদি আমি দুটো রো বা দুটো কলাম, দুটো পাশাপাশি রো বা দুটো পাশাপাশি কলামকে যদি ইন্টারচেঞ্জ, ডেল্টা 1 এর ক্ষেত্রে একই ঘটনা ঘটবে। ডেল্টা 1 এর যদি আমি দুটো পাশাপাশি রো বা পাশাপাশি কলামকে ইন্টারচেঞ্জ করে দিই, তাহলে পরেও ডেল্টা 1 এর যে সাংখ্যমানটা 25, ঠিক আছে, ডেল্টা 1 এর ভ্যালু আসছে +25, তো তার থেকে যে আমি নতুন ডিটারমিনেন্টটা পাবো, সেই ডিটারমিনেন্টের ভ্যালু হয়ে যাবে -25, ঠিক আছে। তো বেসিক্যালি এটাকে আমি এভাবে মনে রাখি, আমি তাই এটা মানে বইয়ের মধ্যে এই থিওরিটা লেখা আছে, কিন্তু আমি মনে রাখি জিনিসটাকে এইভাবে, আর সেক্ষেত্রে একটু শর্টকাটও হয়। সেটা হচ্ছে যে যদি কোনো নির্ণায়কের, ঠিক আছে, আহ দুটি এর মধ্যে আমি কি করি যে একবার ইন্টারচেঞ্জ অকার করি, সেই ইন্টারচেঞ্জ রো রো এর সাথে ইন্টারচেঞ্জ হতে পারে, বা কলাম কলাম হতে হবে দুটো পাশাপাশি রো এর মধ্যে। বলছি যে যদি কোনো নির্ণায়কের মধ্যে একটা ইন্টারচেঞ্জ যদি অকার হয়, ঠিক আছে, তো একটা ইন্টারচেঞ্জ অকার হলে চিহ্ন পাল্টাবে, দুটো ইন্টারচেঞ্জ পাল্টালে বা মানে দুটো ইন্টারচেঞ্জ অকার যদি হয়, তাহলে চিহ্ন পাল্টাবে না। কেন? কারণ একটু আগে বললাম যে ডেল্টা 1 এর মধ্যে যদি আরেকবার ইন্টারচেঞ্জ করাই, ঠিক আছে, তাহলে পরে এই ভ্যালুটা কত হয়ে যাবে, আবার -25 হয়ে যাবে, ঠিক আছে। তো ডেল্টা 1 এর থেকে যদি আরেকবার ইন্টারচেঞ্জ করানো হয়, তাহলে পাওয়া গেছিল ডেল্টার মধ্যে একবার ইন্টারচেঞ্জ, জাস্ট আমরা কি করেছিলাম, এটার থেকে এটা পেয়েছি কিভাবে লিখে দিই, এটা পেয়েছিলাম হচ্ছে আমরা 2 আর কলাম 3 কে ইন্টারচেঞ্জ করানোর ফলে C2 3 লিখে দিয়ে, ঠিক আছে, 2,3 সরি 1,2 C1,2 কে ইন্টারচেঞ্জ করানোর ফলে, মানে কলাম 1 আর কলাম 2 কে ইন্টারচেঞ্জ করে আমরা ডেল্টা 1 পেয়েছিলাম। মানে ডেল্টার মধ্যে একবার ইন্টারচেঞ্জ করে ডেল্টা 1 পাওয়া গেছিল। এখন ডেল্টা 1 এর মধ্যে যদি আরেকবার ইন্টারচেঞ্জ করাই, তার মানে বেসিক্যালি ডেল্টার মধ্যে দুবার ইন্টারচেঞ্জ করানো হলো। তো ডেল্টার মধ্যে যদি দুবার ইন্টারচেঞ্জ করানো হয়, তাহলে ডেল্টার যে ভ্যালুটা, সেই ভ্যালুটা আনচেঞ্জ থাকে, ঠিক আছে। কারণ দেখ এর মধ্যে আরেকবার ইন্টারচেঞ্জ করলে ভ্যালুটা আবার -25 হবে এই থিওরি অনুযায়ী। তার মানে যদি দুবার ইন্টারচেঞ্জ অকার হয় কোন নির্ণায়কের থেকে, যদি দুবার ইন্টারচেঞ্জের মাধ্যমে নতুন আমরা নির্ণায়ক পেয়ে থাকি, তবে সেই নির্ণায়কের সাংখ্যমান কিন্তু মেইন নির্ণায়কের থেকে একই হবে, মেইন নির্ণায়কের সাথে একই হবে, তাই না? কিন্তু যদি একবার ইন্টারচেঞ্জ করানো হয়, তাহলে পরে ওটা সাংখ্যমান তো একই হবে, কিন্তু চিহ্ন পাল্টে যাবে। তো একবারের জন্য চিহ্ন পাল্টায়, দুবার না। তাই এই লজিক অনুযায়ী তিনবারের জন্য আবার চিহ্ন পাল্টাবে, চারবারে বিজোড় সংখ্যক, যদি জোড় সংখ্যক বার ইন্টারচেঞ্জ অকার করে, তাহলে চিহ্ন পাল্টাচ্ছে না। এই জন্য থিওরিটাকে আমি এভাবে মনে রাখি যে অড নাম্বার অফ ইন্টারচেঞ্জেস, মানে বিজোড় সংখ্যক, বিজোড় বিজোড় সংখ্যক বিজোড় সংখ্যক ইন্টারচেঞ্জ, ইন্টারচেঞ্জে বাংলা কিভাবে মনে করছে না, এই বিজোড় সংখ্যক ইন্টারচেঞ্জ তাতে কি হবে, চিহ্ন পাল্টাবে, তাই না? যেমন হচ্ছে চিহ্ন পরিবর্তন। সাংখ্যমান তো দেখ পাল্টাচ্ছে না কোনো ক্ষেত্রে, শুধু চিহ্নটারই গল্প। তো চিহ্ন পরিবর্তন হবে কখন, যদি বিজোড় সংখ্যক ইন্টারচেঞ্জ হয়, তাহলে চিহ্ন পরিবর্তন হবে না। জোড় সংখ্যক ইন্টারচেঞ্জ চেঞ্জ ইন্টারচেঞ্জ ইন্টারচেঞ্জ ইকুয়াল টু চিহ্ন পরিবর্তন হবে না। পরিবর্তন হবে না, ব্যাস, ঠিক আছে। এভাবে আমরা কোনো নির্ণায়কের থেকে আমি তার প্রপার্টি গুলো জানতে পারছি, ঠিক আছে। দুটো প্রপার্টি এখন অব্দি শিখলাম। এক, কোনো নির্ণায়ক এবং তার, যদি কোনো বলবো না সরি, নির্ণায়ক এবং তার তাদের
ঠিক আছে। আর 2 নম্বর প্রপার্টিতে আমরা শিখলাম যে কোনো একটা নির্ণায়কের মধ্যে যদি বিজোড় সংখ্যক বা ইন্টারচেঞ্জ অকার করানো হয় তাহলে তার চিহ্ন পাল্টে যায়, কিন্তু জোড় সংখ্যক বা ইন্টারচেঞ্জ অকার করলে চিহ্ন। 3 নম্বর প্রপার্টিতে চলে আসছি। এখানে বলা আছে যে কোনো নির্ণায়কের দুটি সারি পরস্পর অভেদ, অভেদ মানে হচ্ছে আইডেন্টিক্যাল মানে একই, ঠিক আছে। আইডেন্টিক্যাল হলে, আইডেন্টিক্যাল ঠিক আছে হলে তার মান শূন্য হয়। যদি কোনো নির্ণায়কের দুটি সারি বা স্তম্ভ একই হয়, কথাটা মানে কি, তো এখানেও যেহেতু দুটো সারিকে নিয়ে আসতেই হবে আমাকে কমপক্ষে, তাই আমি 3/3 দিয়ে বোঝাচ্ছি, কারণ 2/2 এর মধ্যে দুটো সারিই থাকে আর দুটো স্তম্ভই থাকে। 1 2 3 4 5 6 4 5 6 এগেইন, ঠিক আছে। 1 2 3 4 5 6 4 5 6। তার মানে এখানে দেখা যাচ্ছে যে রো 2 এটা রো 1, এটা রো 2, এটা রো 3, রো 1 রো 2 রো 3। তাহলে আমি দেখতে পাচ্ছি কারা কারা সেম, রো 2 আর রো 3 সেম। তাহলে রো 2 রো 3 যেহেতু সেম, এই ডিটারমিনেন্টের ভ্যালু হয়ে যাবে 0। কোশ্চেন এই প্রপার্টির মধ্যে কি বলা আছে, বৈশিষ্ট্যের মধ্যে তার মান শূন্য হয়, মানে দুটো। তাহলে এই নির্ণায়কটার ভ্যালু চোখ বন্ধ করে 0 বসিয়ে দেবো আমরা, কিন্তু চোখ বন্ধ করে 0 বসানোর আগে একবার ক্যালকুলেশন করে দেখে নিই, ঠিক আছে, আদৌ 0 হচ্ছে কিনা। তো নির্ণায়কটাকে ভাঙার তো নিয়ম সেম, 1 ইনটু হবে হচ্ছে 5 6 30 মাইনাস 30, মাইনাস 2 ইনটু 24 মাইনাস 24, প্লাস 3 ইনটু 20 মাইনাস 20। তো দেখা যাচ্ছে হ্যাঁ এটা সত্যি 0 হয়ে যাচ্ছে, ঠিক আছে। খুব ইজিলি ক্যালকুলেশন করে বোঝা যাচ্ছে যে এটা অ্যাকচুয়ালি 0 হচ্ছে। তাহলে এইভাবে কোনো নির্ণায়কের দুটি সারি বা দুটি স্তম্ভ যদি অভেদ হয় তবে তার মান শূন্য হয়ে যায়। ওকে, নেক্সট। কোন নির্ণায়কের বা একটি স্তম্ভর প্রতিটি পদকে একটি ধ্রুবক সংখ্যা দ্বারা গুণ করা হলে নির্ণায়কটি ওই ধ্রুবক রাশির গুণিতক হয়। মানে একটা নির্ণায়ক বা ডিটারমিনেন্টের সাথে কোনো হচ্ছে যে কোনো নির্ণায়ক এর একটি সারি বা একটি স্তম্ভের সাথে কোনো সংখ্যা গুণ করলে নির্ণায়কটাই হয়ে যায়। তাহলে কোনো নির্ণায়কের সাথে একটা সংখ্যা গুণ করা যায়, ওই নির্ণায়কের কোনো একটা সারি বা কোনো একটা স্তম্ভের সাথে ওই সংখ্যা গুণ করা একই ব্যাপার, ঠিক আছে। নির্ণায়কের ক্ষেত্রে এই ঘটনাটা দেখা যায়। একটা নির্ণায়কের সাথে কোনো সংখ্যা, মানে বলতে চাচ্ছি যে সাপোজ 2 ইনটু বলা আছে 1 2 5 6, ঠিক আছে। এটা ইকুয়াল টু আমি লিখতে পারবো যে তার নির্ণায়কটার সাথে, মানে গোটা নির্ণায়কটার সাথে 2 গুণ হয়ে আছে, কারণ নির্ণায়কটার মধ্যে আছে দুটো রো দুটো কলাম। এই দুটো রো দুটো কলামের যে কোনো একটা রো বা যে কোনো একটা কলামের সাথে আমি 2 গুণ করে দিতে পারি, যেটা আমার যেটা খুশি, ঠিক আছে, বা এটা যেটা আমার অঙ্কের ডিমান্ড, প্রবলেমে যেটা 1 2 5 6 আছে, তা আমি, ঠিক আছে, এটা হতে পারে। অর তুই এটাও লিখতে পারিস, তো অর বলবো না কারণ এরা সবাই ইকুয়ালি হয় আলটিমেটলি। তাহলে ইকুয়াল টু দিয়ে বলবো যে এটা ইকুয়াল টু তুই বলতে পারিস এই দুইকে আমি ফার্স্ট এখানে, মানে বেসিক্যালি এখানে 2 আর 1 করেছি, তো আমি করতে পারতাম, তা তো একই ভ্যালু হতো, মানে 1 2 সাপোজ 10 12 এটা করে দিতে পারতাম। অথবা তুই চাইলে পরে 2 2 তো বলবো না, 1 4 5 12 এটাও করতে পারতিস, মানে 2C2 যেটা খুশি, 2C1 ও করা যেত, ঠিক আছে। এদের প্রত্যেকের ভ্যালু সেম, দেখ তুই নিজে ক্যালকুলেশন করে এই ডিটারমিনেন্টের ভ্যালু কত আসছে, ঠিক আছে। এর ভ্যালু আসছে হচ্ছে, এর থেকে ভ্যালু পাচ্ছি হচ্ছে 12 মাইনাস 20, এর থেকে ভ্যালু পাচ্ছি হচ্ছে 12 মাইনাস 20 হচ্ছে তো 12 মাইনাস 20, ইয়েস 12 মাইনাস 20, এটা 6 মাইনাস 10, ঠিক আছে। আচ্ছা 6 মাইনাস 10 বাইরে একটা 2 গুণ হয়ে আছে, তো ইনটু 2, এটা ভুলে গেছিলাম 2 এর কথাটা। তাহলে ইনটু 2 একটা বাইরে 2 অপেক্ষা করছে, তাহলে এখানে 12 মাইনাস 20, এখানেও দেখ 12 মাইনাস 20, এখানেও দেখ 12 মাইনাস 20, যেটাই করছে ভ্যালু কত আসছে, ভ্যালু কিন্তু মাইনাস, প্রথম ক্ষেত্রে -8 আসলো, এই ক্ষেত্রেও -8, এই ক্ষেত্রেও -8, এই ক্ষেত্রেও -8, সবগুলো ভ্যালু দেখ সেম আসছে, ঠিক আছে। তো কোনো নির্ণায়কের সাথে কোনো সংখ্যা গুণ করা যায়, সেই নির্ণায়কের যে কোনো সারি বা যে কোনো স্তম্ভের সাথে ওই সংখ্যাকে গুণ করে দিলে পরেও একই ব্যবহার করে। কিন্তু একটা এর ক্ষেত্রে কি গল্প হয়, এটাকে যদি তাহলে কি হতো, দেখতে পাচ্ছি মানে নির্ণায়কের সাথে 2 গুণ করছি, দেখতে পাচ্ছি যে কোনো এক কলামের সাথে সেটা গুণ হচ্ছে। ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি একই ঘটনা ঘটতো, কে বলতে পারবি?
না, সেক্ষেত্রে হয়টা কি তাহলে? সেক্ষেত্রে ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি সবগুলো হয়? রো কলামের সাথে গুণ হবে। সবগুলো রো আর কলামের সাথে 2 গুণ হয়ে যাবে, মানে 1 2 5 6 প্রত্যেকের সাথে 2 গুণ হবে, তাহলে 2 4 10 12 এরকম হয়ে যাবে জিনিসটা, ঠিক আছে? ম্যাট্রিক্সের ক্ষেত্রে একটা ফিক্স নিয়ম, এখানে যেমন আমার কাছে অনেকগুলো অপশন আছে, আমি 1 নম্বর কলামের সাথে 2 গুণ করতে যাচ্ছি, 1 নম্বর কলামের সাথে 2 গুণ করতে যাচ্ছি, না 4 নম্বর কলামের সাথে 2 গুণ করতে যাচ্ছি, না 1 নম্বর রো এর সাথে 2 গুণ করতে যাচ্ছি, না কি করতে যাচ্ছি, কাকে আমি চুজ করব? কিন্তু ম্যাট্রিক্সের ক্ষেত্রে কিন্তু কোনো অপশন নেই, ম্যাট্রিক্সের ক্ষেত্রে সবার সাথে তোমাকে 2 গুণ করতে হবে, তো যার জন্য দেখ প্রত্যেকটা এলিমেন্টের সাথে 2 গুণ হয়ে গেছে ম্যাট্রিক্সের ক্ষেত্রে এই ঘটনাটা ঘটে, ঠিক আছে? তো ম্যাট্রিক্স আর ডিটারমিনেন্টের ক্ষেত্রে এটা একটা মেজর পার্থক্য, স্কেলার রাশি বা কোনো একটা সাংখ্যমান দিয়ে গুণ করা। 5 নম্বর প্রপার্টিতে চলে আসি, যে কোনো নির্ণায়কের একটি সারি বা স্তম্ভের প্রতিটি পদের সাথে অপর কোনো সারি বা বলতে পারি যোগ বা বিয়োগ করা হলে এর মধ্যে সব থেকে বেশি ইউজ হওয়া প্রপার্টি, বলবো না সব থেকে বেশি ইম্পর্টেন্ট প্রপার্টি, কারণ সবগুলো প্রপার্টি ইম্পর্টেন্ট সমান ভাবে, কিন্তু সব থেকে বেশি ইউজ হয় প্রবলেম সলভিং এর ক্ষেত্রে এই প্রপার্টিটা, ঠিক আছে? এই প্রপার্টিটাকে আমরা সব থেকে বেশি ইউজ করে থাকি প্রবলেম সলভিং এর ক্ষেত্রে। তো এই প্রপার্টিটা কি হয়, আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি, যে 5 7 2, এখানে কি বলেছে যে একটি স্তম্ভ, তো আমি সারি দিয়ে বুঝাচ্ছি তাহলে বুঝতে সুবিধা, এর প্রতিটি পদের সাথে অপর কোনো সারি সারি নিলে পরে সারি মানে প্রথম ক্ষেত্রে যদি সারি নিই এক্ষেত্রেও সারি নিতে হবে, আর এক্ষেত্রে যদি প্রথম ক্ষেত্রে স্তম্ভ নিলে এক্ষেত্রেও স্তম্ভ নিতে হবে। গুণিতক পরপর যোগ বা বিয়োগ করা হলে নির্ণায়কের মান অপরিবর্তিত থাকে। তো সাপোজ এই যে এর তো দুটো রো আছে, আমি সারি দিয়ে বোঝাচ্ছি, তো সারি বলতে এর কাছে দুটো রো, সারি মানে হচ্ছে রো, দুটো রো আছে এর কাছে, রো 1 আর রো 2। তো আমি সাপোজ বলেছে যে এখানে এর যে কোনো 1 নম্বর সারি বলছি, 1 নম্বর সারির প্রতিটি পদের সাথে অপর কোনো সারি এর পদের না এর প্রতিটি পদের নির্দিষ্ট গুণিতক, মানে 1 নম্বর রো আর 2 নম্বর রো আছে, এখানে দুটো রোই আছে, আমি এরপরে 3/3 দিয়ে বুঝিয়ে দিচ্ছি। তো 1 নম্বর রো এর প্রতিটি পদে 2 নম্বর রো এর প্রতিটি পদের নির্দিষ্ট গুণিতক গুণ করে আমি যদি যোগ করে দিই বা বিয়োগ করে দিই, তো সাপোজ আমি যোগই করব, এবং কত দিয়ে, সাপোজ রো 2 কে গুণ করছি 2 দিয়ে, ঠিক আছে, এবং রো 1 এর সাথে যোগ করে দিচ্ছি, তার মানে ব্যাপারটা কিরকম হচ্ছে 1 প্লাস 2 ইন্টু 7, আর এখানে হচ্ছে 5 প্লাস 2 ইন্টু 2, ঠিক আছে? 1 নম্বর রো এর যে এলিমেন্ট দুটো দেখতে পাচ্ছি এবং 2 নম্বর রো এর যে এলিমেন্ট দুটো দেখতে পাচ্ছি, 2 নম্বর এবং সেটাকে 1 নম্বর রো এর সাথে যোগ করে দিচ্ছি, এবং 1 নম্বর রো এর সাথে যোগ করে দেওয়া হলো, তাহলে 1 প্লাস 2 ইন্টু 7 হয়ে গেল। 2 নম্বর রো এর 2 এর সাথে 2 গুণ করা হলো এবং 1 নম্বর রো এর সাথে যোগ করে দিলাম, 5 প্লাস 2 ইন্টু 2 হলো, আর নিচে হচ্ছে 7 2, এরা একই থাকলো, ঠিক আছে? এটা চেঞ্জ হবে না, কিন্তু রো 1টা চেঞ্জ হলো। তাহলে রো 1 এ বেসিক্যালি কি করা হলো, ওটাকে আমাকে লিখতে হবে r1 ড্যাশ নতুন r1, r1 ড্যাশ মানে হচ্ছে নতুন r1, ঠিক আছে? কি বলেছে যে এই নির্ণায়কটার ভ্যালু সেম থাকবে, মানে ইকুয়াল হবে এরা দুজন। এখন দেখি একবার ক্যালকুলেশন করে কত ক্ষেত্রে প্রথম এটার থেকে যে ভ্যালুটা পাচ্ছিলাম সেই ভ্যালুটা হচ্ছে 2 মাইনাস 35, তার মানে হচ্ছে মাইনাস 37, তাই তো? তার মাইনাস 33, মাইনাস 33 হয়ে যাচ্ছে। আর এটা ইকুয়াল টু চেক করে নি, এখানে কত হচ্ছে, এই ফার্স্ট ভ্যালুটা হচ্ছে 14 একে 15, আর এখানে হচ্ছে 2 2 4 1 5 এর 9, 30 মাইনাস 63, তাহলে মাইনাস 33, হ্যাঁ দুটা মিলে যাচ্ছে অ্যাকচুয়ালি, ঠিক আছে? তাহলে করেছিলাম আমি রো 2 এর সাথে 2 গুণ করে রো 1 এর সাথে যোগ করে দিয়েছি, নতুন রো 1 সমান সমান পুরানো রো 1 যোগ পুরানো রো 2 এর সাথে 2 গুণ যোগ পুরানো রো 1, ঠিক আছে? নতুন রো 1 ইকুয়াল টু পুরানো রো 2 এর সাথে 2 গুণ যোগ পুরানো রো 1, ঠিক আছে? তো এভাবে আমি নতুন রো 1 তৈরি করেছিলাম, এবং তাতে দেখা যাচ্ছে যে নতুন ডিটারমিনেন্টটা দেখতে নতুন হচ্ছে কিন্তু মানটা সেম থাকছে, ঠিক আছে? এটা খালি দেখতেই নতুন কিন্তু ভ্যালুটা সেম অ্যাকচুয়ালি।
এই সেম ঘটনা যদি আমি বিয়োগ করে করতাম তাহলে একই আসতো, যদি সেম জিনিস কিন্তু বিয়োগ, এটা হয়ে যেত 1 মাইনাস 2 ইন্টু 7 আর 5 মাইনাস 2 ইন্টু 2, আর এখানে হতো 7 2। তার মানে বেসিক্যালি r1 ড্যাশ এটা ইকুয়াল টু হতো r1 মাইনাস 2 r2। ওকে, তাহলে এটা ইকুয়াল টু হয়ে যাবে 1 মাইনাস 14 দ্যাট ইজ মাইনাস 13, 5 মাইনাস 4 দ্যাট ইজ 1। ঠিক আছে, আর এখানে হবে 7 2। দেখি তো ভ্যালুটা কত আসে। তো মাইনাস 26 মাইনাস 7 মাইনাস 26 কিন্তু মাইনাস 33 আসে, তাই ভ্যালুটা সেম থাকছে। আমি যোগ করি বা বিয়োগ করি তাতে যায় আসছে না, ঠিক আছে, ভ্যালুটা সেম থাকছে। মানে এই টেকনিকটা ইউনিক। আমি যে কোনো রো এর সাথে একই, মানে রো ওয়ান এর সাথে আমি এভাবে নতুন নতুন রো ওয়ান বানাতে পারি, ঠিক আছে, কোনো অসুবিধা নেই আমার এই ক্ষেত্রে, ভ্যালু আগের রো ওয়ানের সাথে সেম। ঠিক আছে, তো এইভাবে আমরা ক্রিয়েট করছি একটা ডিটারমিনেন্ট থেকে নতুন একটা ডিটারমিনেন্ট। ঠিক আছে, আর এটা অনেক সময় হেল্পফুল হয় আমাদের অনেক প্রবলেম সলভ করার ক্ষেত্রে। এই টেকনিকটা খুবই হেল্পফুল, এবং এটা যখন যখন আমি এই কাজটা করব, কোনো রো কে চেঞ্জ করব, তখন না আমাকে পাশে লিখে দিতে হবে যে কোন ফর্মুলার সাহায্যে আমি এই রোটাকে, মানে এই চেঞ্জিং ব্যাপারটাকে নিয়ে আসছি। ঠিক আছে, তো এটা ছিল পাঁচটা প্রপার্টি। নির্ণায়কের এই পাঁচটা প্রপার্টি হয়। ঠিক আছে, পাঁচটা ধর্মই দেখা যায় এই নির্ণায়কের মধ্যে। হলো, তো আমরা শিখলাম নির্ণায়কের সংজ্ঞা, 2/2 এবং 3/3 যে বৈশিষ্ট্য হিসেবে পাঁচটা বৈশিষ্ট্য পাওয়া যাচ্ছে। যে ফার্স্ট বৈশিষ্ট্য বলা ছিল যে কোন নির্ণায়ক এবং তার ট্রান্সপোজ নির্ণায়কের ভ্যালু সেম। সেকেন্ড বৈশিষ্ট্য বলা ছিল যে কোন নির্ণায়কের দুটো সংলগ্ন সারি বা দুটো সংলগ্ন এর স্থান পরিবর্তন করলে নির্ণায়কের সাংখ্যমান একই থাকে কিন্তু চিহ্ন পাল্টে যায়। আবার এটার থেকে আমরা কনক্লুশন করেছি যে বিয়োগ ইন্টারচেঞ্জ যদি অকার করে তাহলে পরে চিহ্ন পরিবর্তন হবে কিন্তু জোড় পরিবর্তন হবে না। তারপরে দেখলাম যে কোন নির্ণায়কের দুটি সারি বা স্তম্ভ যদি পরস্পর অভেদ হয়, মানে দুটো সারি বা স্তম্ভ সেম, ঠিক আছে, সে পরপর দুটো সারি নাও হতে পারে, হয়তো 1 নম্বর রো আর 3 নম্বর রো সেম, কথা কথা, ঠিক আছে, ডিটারমিনেন্টের ভ্যালু সেম হয়ে যাবে, জিরো হয়ে যাবে। ঠিক আছে, ডিটারমিনেন্টের ভ্যালু চোখ বন্ধ করে জিরো। যেমন আমাদের এই উদাহরণটার মধ্যে রো 2 আর রো 3 সেম হয়ে গেছে, তাহলে ডিটারমিনেন্টের ভ্যালু আমি আর এরপর থেকে আর ক্যালকুলেশন করবো না, ইকুয়াল টু সরাসরি জিরো লিখে দেবো। ঠিক আছে, সেম ঘটনা যদি কলামের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, তাও জিরো। ঠিক আছে, জিরো বসিয়ে দিব। রাশির গুণিতক হয়। তো নির্ণায়কের সাথে এক্ষেত্রে এটাকে যেভাবে আমরা মানে বুঝলাম সেটা হচ্ছে যে কোনো নির্ণায়কের সাথে কোনো সংখ্যা গুণ করা যায়, নির্ণায়কের কোনো একটা রো বা কলামের সাথে সেই সংখ্যা গুণ করা একই ব্যাপার। ঠিক আছে, নেক্সট নেক্সট হচ্ছে এটা এটা একটু বেশি ইউজফুল টেকনিক। সেটা হচ্ছে যে কোনো নির্ণায়কের কোনো সারি বা কোনো স্তম্ভের সাথে, ঠিক আছে, কোনো স্তম্ভের সাথে অন্য কোনো সারি বা স্তম্ভের নির্দিষ্ট গুণিতক যদি পরপর যোগ বা বিয়োগ করা হয়, যোগ করলেও যা হবে বিয়োগ করলেও তা হবে, কি হবে, যে নির্ণায়কের মান অপরিবর্তিত থাকবে, নির্ণায়কের মান আগেও যা ছিল এখনো তাই থাকবে। এভাবে পাঁচটা প্রপার্টি দেখতে পাওয়া যায়। ঠিক আছে, তারপরে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে নির্ণায়কের সমষ্টি। দেখ, নির্ণায়ক তো প্রথমত বর্গ ম্যাট্রিক্সের হয়, যেই ম্যাট্রিক্স গুলো বর্গ ম্যাট্রিক্স হয় না, ঠিক আছে, মানে ওদেরকে আয়তাকার ম্যাট্রিক্স আমরা বলি বা নন স্কোয়ার ম্যাট্রিক্স। নন স্কোয়ার ম্যাট্রিক্স বা ম্যাট্রিক্সদের কিন্তু নির্ণায়ক বের করা যায় না। ঠিক আছে, শুধুমাত্র বর্গ ম্যাট্রিক্সদেরই নির্ণায়ক বের করার পদ্ধতি আমাদের শেখানো হয়েছে। এখন বর্গ ম্যাট্রিক্সদের ক্ষেত্রে কি হচ্ছে, যে বর্গ ম্যাট্রিক্সদের ক্ষেত্রে দুটো করতে পারবো যদি তারা একই অর্ডারের হয়। মানে দুটো ধরে দুটো 2/2 মানে দুটো বর্গ ম্যাট্রিক্স কে বলাটা ভুল, দুটো বর্গ ম্যাট্রিক্স নিয়ে তো আমরা এখানে আলোচনা করছি না, আমরা নির্ণায়ক নিয়ে আলোচনা করছি। দুটো মানে বর্গ ম্যাট্রিক্স এর নির্ণায়ককে আমরা তখনই যোগ করতে পারবো, বা দুটো সেম অর্ডারের নির্ণায়ক তাছাড়া আমরা যোগ করতে পারি না। ঠিক আছে, তো নির্ণায়ক বলতে এর কথাটা মানে হচ্ছে যে একটা 2/2 নির্ণায়কের সাথে একটা 2/2 নির্ণায়ককেই যোগ নির্ণায়ককে যোগ করা যাবে, তাছাড়া যোগ করা যাবে না, এটা প্রথম শর্ত। কিন্তু শুধু এখানেই শেষ না, ঠিক আছে, আরো একটা শর্ত আছে, কি, যে দুটো নির্ণায়ককে যদি যোগ করতে হয় তাহলে, মানে আমি এক্সপ্লেন যদি করি সেটা হচ্ছে, সাপোজ এটা একটা নির্ণায়ক যোগ এটা একটা নির্ণায়ক, তো এই নির্ণায়ককে যদি আমি বলি 2/2, তাহলে
কিন্তু 2/2 হতে হবে, এটা 3/3 হলে হবে না। একটা 3/3 নির্ণায়কের সাথে একটা 2/2 নির্ণায়ককে সরাসরি এই ফরম্যাটে যোগ করতে পারবি না। হ্যাঁ, এদের মান বের করে তুই যোগ এই ফরম্যাটে, এই মানে বার সিম্বলের মাঝখানে যতক্ষণ থাকবে এই অবস্থায় তুই যোগ করতে পারবি না। ঠিক আছে, এই অবস্থায় যোগ করার নিয়ম হচ্ছে যে একই অর্ডারের হতে হবে, দুজনকেই 3/3 হতে হবে। তবে এখানেই শেষ না, আর কি গল্প আছে? গল্প হচ্ছে যে দুটো নির্ণায়ককে তখনই যোগ করা যাবে যদি তাদের n-1 সংখ্যক রো বা কলাম সেম থাকে। মানেটা কি? দুটো 2/2 নির্ণায়ককে একটা রো বা একটা কলাম সেম। সাপোজ বললাম যে এখানে একটা রো আছে 2 3, এখানেও একটা রো আছে 2 3, এর প্রথম রোটা হচ্ছে 1 2, এর প্রথম রোটা হচ্ছে 7 -1, তাহলে এদেরকে যোগ করতে পারবো এবং যোগ একটা 2/2 নির্ণায়ক হবে এবং নির্ণায়কটা হবে এই নির্ণায়কেরও সেকেন্ড রোটা হবে 2 3, মানে যেই দুটা রো সেম ছিল নির্ণায়ক দুটার মধ্যে, লব্ধি নির্ণায়ক রেজাল্টের নির্ণায়ক সেই নির্ণায়কের মধ্যেও সেই রোটা সেম থাকবে। আর যোগ হবে কারা? যোগটা আলাদা তারা, মানে প্রথম রো গুলো। ঠিক আছে, তাহলে 7 এর সাথে যোগ হয়ে যাবে, কি হয়ে যোগ হবে? তাহলে 1 এর সাথে যোগ হবে 7 আর 2 এর সাথে যোগ হবে -1। ওকে, তাহলে কত হয়ে যাচ্ছে? 8 1 2 3। এটা হয়ে গেল আমাদের লব্ধি নির্ণায়ক। ঠিক আছে, তো 2/2 নির্ণায়কের ক্ষেত্রে যদি দুটো 2/2 নির্ণায়ককে যোগ করতে হয় তাহলে তাদের মধ্যে একটা রো বা একটা কলামকে সেম থাকতে হবে। 3/3 এর ক্ষেত্রে কি গল্প? 3/3 এর ক্ষেত্রে গল্পটা হচ্ছে যে এখানে মেইন গল্প, অর্ডার যদি n হয় সংখ্যক রো বা কলামকে সেম থাকতে হবে। তার মানে নির্ণায়কের অর্ডার যদি 3 হয় তাহলে তাদের মধ্যে 3 - 1 সংখ্যক হচ্ছে এর 1 2 0, সাপোজ কথা কথা এটা হচ্ছে 0 2 3। তা এক্ষেত্রে আমি যোগ করতে পারবো এবং যোগফল কি হবে? যোগ কি যে এদের মধ্যে যেটা সেম ছিল মানে সেকেন্ড কলাম আর থার্ড কলাম এদের এর ক্ষেত্রেও সেম থাকছে, শুধু পরিবর্তন কি হবে? ফার্স্ট কলামটা, এবং ফার্স্ট কলামটা কিভাবে হবে? লব্ধি হিসেবে এ যোগ হয়ে যাবে, মানে 1 এর সাথে যোগ হয়ে যাবে, তারপরে হচ্ছে 2 এর সাথে যোগ হবে 2 আর 3 এর 0 এর সাথে যোগ হবে 3। তার মানে এটা হয়ে যাচ্ছে 1 3 1 4 3। ওকে, 1 4 3 4 3, এই বাকি যে কলাম গুলো তারা সেম থাকছে। ওকে, তো এই ছিল হচ্ছে যোগ করার, নির্ণায়ককে যোগ করার নিয়ম। নেক্সট টপিক হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল। তো ত্রিভুজের ক্ষেত্রফল আমরা বের করতে শিখেছি কিন্তু ক্লাস 11-এ কিন্তু আমাদের এটা শেখানো হয় স্থানাঙ্ক জ্যামিতি চ্যাপ্টারে। ঠিক আছে, 11 বলবো না, কারণ তোদের বোর্ডে 11, অন্য কোনো বোর্ড যদি হয় সেটা হয়তো স্থানাঙ্ক হতে পারে। ঠিক আছে, স্থানাঙ্ক জ্যামিতিতে ত্রিভুজের ক্ষেত্রফলের বের করার নিয়ম কিন্তু তোদের কিন্তু ক্লাস 11-এ ছিল। ইনফ্যাক্ট তোদের বোর্ডে ক্লাস ত্রিভুজের ক্ষেত্রফল, ইয়েস, তোদের বোর্ডে কিন্তু ক্লাস 9-এও ছিল ত্রিভুজের ক্ষেত্রফল। তো ত্রিভুজের ক্ষেত্রফল বের করার নিয়ম কি ছিল? তার জন্য আমাকে ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু স্থানাঙ্ক জানতে লাগবে, সেই ত্রিভুজের স্থানাঙ্ক দেওয়া থাকতে হবে। সাপোজ স্থানাঙ্ক গুলো হচ্ছে x1, y1, x2, y2 আর x3, y3। তাহলে যদি কোনো ত্রিভুজের 3টে শীর্ষবিন্দু স্থানাঙ্ক এরকম হয় x1, x3, y3, তাহলে তার ক্ষেত্রফল স্থানাঙ্ক জ্যামিতিতে কি ছিল? ক্ষেত্রফল হয়ে যাবে হাফ মড, লিখে দিচ্ছি, x1 ইন্টু y2 - y3 প্লাস x2 ইন্টু y3 প্লাস x3 ইন্টু y1 - y2, কম পড়ছে y1 - y2।
ওকে, মরশেষ এত বর্গ একক হলো। এখন এই যে ক্ষেত্রফলের নিয়ম, এটা ছিল স্থানাঙ্ক জ্যামিতিতে ক্ষেত্রফলের নিয়ম। এই ক্ষেত্রফলের নিয়মটাকে তুই ডিটারমিনেন্টের সাহায্যে এক্সপ্লেন করতে পারিস, ঠিক আছে? এই ডিটারমিনেন্টটাকে ভাঙালে পরে এই সেম জিনিস পাবি, ঠিক আছে? তাহলে কোন ত্রিভুজের ক্ষেত্রফলকে আমরা ডিটারমিনেন্টের আকারেও লিখতে পারি এবং ডিটারমিনেন্টের আকারের সাহায্যে আমরা এক্সপ্লেন করবো এখন থেকে। তো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হয়ে যাচ্ছে, কোন ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হয়ে যাচ্ছে ডিটারমিনেন্টের সাহায্যে হাফ ইন্টু ডিটারমিনেন্ট অফ x2 y2 1 x3 y3 1, ঠিক আছে? x1 y1 1 x2 y2 1 x3 y3 1, ঠিক আছে? তো ফার্স্টে দেখ থার্ড কলামটা 1 1 1, ফার্স্ট রোতে বসছে হচ্ছে প্রথম দুটো রোতে বসছে x2 y2, থার্ড রোতে বসছে x3 y3, এক সূত্র না, ঠিক আছে? সহজেই এটাকে করা যায়। আর ক্ষেত্রফলের সূত্রে কিন্তু একটা হাফ আসে, ওই যে ক্ষেত্রফলের সূত্র আমাদের জ্যামিতিতে কি শেখানো হয়, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তো ওই হাফটা থেকে যাচ্ছে, ঠিক আছে? তাহলে এইভাবে আমরা কোন ত্রিভুজের ক্ষেত্রফল এর সূত্রকে ডিটারমিনেন্টের সাহায্যে এক্সপ্লেন করে দিই। এখন কোন ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে গিয়ে যদি সেই ক্ষেত্রফল আমরা বলি যে সেই ত্রিভুজটার কোনো ক্ষেত্রফলই নেই, মানে ওই যে তিনটা বিন্দু দিয়ে ক্ষেত্রফলটা পাওয়া যাচ্ছিল বা যে তিনটা বিন্দু দিয়ে আমরা খোঁজ করার চেষ্টা করছিলাম ত্রিভুজটাকে, সেই তিনটা বিন্দু সমরেখ। একবার ভেবে দেখ না, যে যদি 0 হয়, ঠিক আছে, কোনো কারণে যদি ত্রিভুজ তৈরি হয় তাহলে কিন্তু একটা ক্ষেত্রফল তৈরি হয়ে যাবে, কমন সেন্স যেটা বলে। ত্রিভুজ আছে তার মানে তো ক্ষেত্রফল থাকতেই হবে, 0 তো হবে না। ক্ষেত্রফল নেই মানে কোনো ত্রিভুজ নেই। তো ত্রিভুজ কখন তৈরি হবে না, যদি এই যে তিনটা, কিন্তু তিনটার কম বিন্দু নেওয়া হচ্ছে না, তিনটা বিন্দুই নেওয়া হচ্ছে কিন্তু কোনো ক্ষেত্রফল পাওয়া যাচ্ছে না। মানে এটা কখন হতে পারে, যদি ঠিক আছে একই লাইনের উপর যদি তিনটে বিন্দু অবস্থিত হয় তখন ক্ষেত্রফলটা 0 হয়ে যাবে। এই যে ক্ষেত্রফল 0 হয় তাহলে বিন্দু তিনটি সমরেখ, ঠিক আছে? এই জন্য বলা হয় ক্ষেত্রফল যদি 0 হয় তাহলে বিন্দু তিনটি সমরেখ। এই যে সব, তাহলে ডেল্টা ইকুয়াল টু 0, এখানে ডেল্টা বলতে ক্ষেত্রফলকে বোঝানো হচ্ছে। যদি ডেল্টা 0 হয় তাহলে ত্রিভুজের মানে যে তিনটা শীর্ষবিন্দু নেওয়া হচ্ছে সেই তিনটে শীর্ষবিন্দু সমরেখ হয়ে যাবে। এই তো এর পরের টপিকে চলে যাচ্ছি, সেই টপিকের নাম হচ্ছে ক্র্যামারের নিয়ম, ঠিক আছে? ক্র্যামারস রুল খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? ক্র্যামারস রুল বা ক্র্যামারের নিয়ম। ক্র্যামারের নিয়মের সাহায্যে কি করা হয়, সমীকরণ, সহ সমীকরণ সমাধান করা হয়। সহ সমীকরণ বলতে কি বুঝিস? সহ সমীকরণ বলতে বোঝানো হয় যে তিনটা সমীকরণের একই সমাধান থাকবে, ঠিক আছে? একটাই সমাধান, তিনটা সমীকরণেরই একটাই সমাধান। যখন এরকম হবে তখন সেই সমীকরণগুলোকে বলা হয় সহ সমীকরণ। তো এইভাবে তিনটা সহ সমীকরণকে সমাধানের ক্ষেত্রে ক্র্যামার নিয়মকে খাটানো হয়। সেই নিয়মটা কি, আমরা এই নিয়মে চারটা ডিটারমিনেন্টকে দেখতে পাবো। কোন চারটা ডিটারমিনেন্ট? তো তার জন্য আমাকে আগে সমীকরণ নিতে হবে। সেই সমীকরণগুলো হচ্ছে এই যে ফার্স্ট সমীকরণ a1x plus b1y plus c1z equal to d1, সেকেন্ড সমীকরণে a2x plus b2y plus c2z equal to d2, একইভাবে থার্ড সমীকরণ নেওয়া হয়েছে। এই তিনটা সমীকরণকে সমাধানের ক্ষেত্রে চারটা ডিটারমিনেন্ট অকার করে ক্র্যামারের। সেই চারটা ডিটারমিনেন্ট কি কি? ফার্স্ট ডিটারমিনেন্ট হচ্ছে ডেল্টা। ডেল্টা হচ্ছে এই যে এক্স ওয়াই জেড দেখতে পাচ্ছি, এক্স ওয়াই জেড এর সহগগুলো দিয়ে তৈরি একটা ডিটারমিনেন্ট। ফার্স্ট ডেল্টার প্রথম রোতে তোরা দেখতে পাচ্ছিস কি a1 b1 c1, তো খেয়াল করে দেখ ফার্স্ট যে সমীকরণটা নেওয়া হচ্ছিল সেই সমীকরণেরও কিন্তু সহগগুলো ছিল a1 b1। একই রকম ভাবে দ্বিতীয় সমীকরণটা, দ্বিতীয় সারিটা বা দ্বিতীয় রোটা হচ্ছে a2 b2 c2, মানে দ্বিতীয় সমীকরণের এক্স ওয়াই জেড এর সহগগুলো। আর থার্ড সমীকরণটা হচ্ছে, তার থার্ড রোটা হচ্ছে a3 b3 c3, দ্যাট ইজ তৃতীয় সমীকরণের এক্স ওয়াই জেড এর সহগগুলো। এভাবে এক্স ওয়াই জেড এর সহগগুলোর সাহায্যে ডেল্টাকে তৈরি করা যায়। একই রকম ভাবে আমরা ডেল্টা ওয়ান তৈরি করবো। ডেল্টা ওয়ান তৈরি হয় ডেল্টার সাহায্যে। ডেল্টা যে ডিটারমিনেন্টটা আমরা দেখতে পাচ্ছি a1 b1 c1 a2 b2 c2 a3 b3 c3, তার কলাম গুলোকে d1 d2 d3 দিয়ে রিপ্লেস করার মাধ্যমে, এই যে d1 d2 d3 এটা দিয়ে রিপ্লেস করার মাধ্যমে আমরা ডেল্টা 1 ডেল্টা 2 ডেল্টা 3 কে পেয়ে থাকি। ডেল্টার কলাম গুলোকে আমি d1 d2 d3 দিয়ে রিপ্লেস করে থাকি, তার জন্য আমরা ডেল্টা 1 ডেল্টা 2 ডেল্টা 3 পেয়ে থাকি, ঠিক আছে? ডেল্টা 1 কি করে পাওয়া যায়? ডেল্টা 1 ওই সাফিক্সের থেকে বোঝা যাচ্ছে যে এক নম্বর কলামকে তুমি রিপ্লেস করবা।
তো দেখ ডেল্টা 1 নম্বর কলাম ছিল a1 a1 a2 a3, কিন্তু ডেল্টা 2 এর কিন্তু d1 d2 d3, ঠিক আছে। ডেল্টা 2 এর 1 নম্বর কলাম আর ডেল্টার 1 নম্বর কলাম দেখ সেম, কিন্তু যেহেতু সাফিক্সে 2 লেখা আছে তার মানে 2 নম্বর কলামে দেখ d1 d2 d3। ডেল্টা 3 এর ক্ষেত্রে একই রকম ভাবে 3 নম্বর কলামে d1 d2 d3 বসেছে। ডেল্টা 3 এর কিন্তু ফার্স্ট আর সেকেন্ড কলামটা সেম আছে দেখ। তো ডেল্টা যেটা হয়, ডেল্টা তৈরি হয় হচ্ছে সমীকরণগুলোতে এক্স ওয়াই জেড এর সহগগুলোর সাহায্যে। সেই ডেল্টার প্রথম কলামকে যদি আমি ডান পক্ষের সংখ্যাগুলো দিয়ে, সমীকরণগুলোর তো প্রত্যেকেরই ডান পক্ষে একটা একটা সংখ্যা থাকবে, সেই সংখ্যাগুলো দিয়ে যদি রিপ্লেস করে দিই প্রথম সমীকরণ, প্রথম ইয়েকে কি বলে ওটাকে, প্রথম কলামকে, তাহলে পরে তৈরি হয়ে যাবে ডেল্টা 1। একই রকম ভাবে দ্বিতীয় কলামকে যদি রিপ্লেস করি, ডেল্টার দ্বিতীয় কলামকে, শুধুমাত্র দ্বিতীয় কলামকে যদি রিপ্লেস করা হয় তাহলে পরে তৈরি হবে ডেল্টা 2। ডেল্টা 3 তৈরি হবে ডেল্টার তৃতীয় কলামকে d1 d2 d3 দিয়ে রিপ্লেস করার মাধ্যমে। তাহলে এইভাবে আমরা ডেল্টা থেকে ডেল্টা 1 ডেল্টা 2 ডেল্টা 3 পেয়েছি, ঠিক আছে। এক সেকেন্ড দাঁড়া, আশা করি বুঝতে পারছিস তোরা। আচ্ছা, এই তোদের এরকম মনে হচ্ছে না তো যে স্যার নাই এখানে, শুধু আওয়াজ আছে দা? তো আহ, এখানে কিন্তু এখানে কিন্তু আমি প্রত্যেকে অ্যাক্টিভিটিও বুঝতে পারছি, ঠিক আছে, সব দেখা যাচ্ছে এখান থেকে। এই এই অ্যাপটা কিন্তু ভয়ঙ্কর অ্যাপ, যেখান থেকে তো কে কি করছিস, কে পড়া শুনছিস, কে পড়া শুনছিস না, কে অন্য কিছু করছিস, সবই কিন্তু আমি টের পাচ্ছি। কে জয়, কি করছিস তুই, ঘুমাচ্ছিস কেন? জয়, রে ঘুমাবি? শুনতেছি। শুনছিস তুই? আগের দিন কি হয়েছে, আপনার আমার শুধু আমরা কাটিয়ে ইলেভেনে যাচ্ছে ক্লাস মাঝখানে নিচ্ছি, মাঝখানে। এই এখন আসছে ঠিকঠাক? হ্যাঁ এখন আসছে। দেখ তো, শুনতে পাচ্ছিস? হ্যাঁ একটু একটু কেটে কেটে আসতে পারে, কারণ নেটওয়ার্ক ইস্যু হতে পারে। তো হ্যাঁ আগের দিন কি হচ্ছে যে আমি ইলেভেনের ক্লাস নিচ্ছি। তো ইলেভেনের ক্লাস নিচ্ছি মোটামুটি 7-8 জন স্টুডেন্ট হবে, ঠিক আছে। কি হয়েছে যে যে কে ক্লাস করছিস, কে ক্লাস করছিস না, তো সবাই মোটামুটি রেসপন্স দিচ্ছে। একটা ছেলে দেখি মানে ক্লাস আছে কিন্তু কোনো রেসপন্স নাই। তো আমি বুঝতে পারছিলাম না কি হয়েছে। তো তারপরে আর কি মনে হচ্ছিল না, দেখি, কারণ রাত্রি 11টা বেজে গেছে, হ্যাঁ এত রাত্রি অব্দি হুম ঘুমিয়ে দিই, আর সেটা তাড়াতাড়ি ঘুমানোর অভ্যাস। ক্লাস নিচ্ছে এদিকে ও ঘুমিয়ে পড়ছে, এরকম অবস্থা। তো এই কাণ্ডকীর্তি গুলো ঘটার পরে লজ্জার বিষয় হয়ে যাবে। আচ্ছা, তাহলে এখনো কি বুঝতে পারি জয়? হ্যাঁ এই স্যার বুঝতে পারছি। পুরো নিয়ম টিয়ম বেশ বেশ ভালো। নিয়ম কিন্তু অঞ্জলি স্যার আমি আসছিস না? একটু দেরিতে জয়েন করছি শুধু। ও দেরিতে জয়েন করছিস, আচ্ছা। নিয়ম এমনি আরেকবার বলে দেবো নিয়মগুলো, কিন্তু তোর যদি প্রথম থেকে হুম, জানার ইচ্ছে হয়, ওই অ্যাপের মধ্যে কিন্তু এটা রেকর্ডেড ক্লাসটা থাকবে, ঠিক আছে, তুই হ্যাঁ শুরু স্যার থেকে হ্যাঁ একবার দেখে নিতে পারিস, ঠিক আছে। পুরো হুম হুম রেকর্ডেড ক্লাসটা, কোনো কিছু তাতে অসুবিধা হবে না, পুরো রেকর্ডেড ক্লাসটাই থাকবে, আওয়াজটা সব ঠিকঠাকই থাকবে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। অঞ্জলি, কিরে আছিস? অঞ্জলি ভাবছে স্যার ক্লাস নিচ্ছেন, নেন না কেন, ডাকেন বল, ফালতু ফালতু রেসপন্স করতে হয়। কিরে অঞ্জলি, কি করিস রে, তুই ক্লাসটা করছিস কেন? দেখ অঞ্জলি ঘুমায় পড়ছে, কোনো রেসপন্স নেই। রিয়া, ভালো লাগছে ক্লাসটা? হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, চল তাহলে এখন গ্রামারের নিয়মটা আমরা শিখে ফেলাই, ঠিক আছে। গল্প গুজবও হয়ে গেল, একটু গ্রামারের নিয়মটা নিয়ে আলোচনা করে নিই। গ্রামারের নিয়মে আমরা কি দেখবো, আচ্ছা একটা জিনিস ট্রাই করি তো, দেখি তো হয় কিনা। এখানে যদি আমি এটাকে খুলে দিই, তাহলে আহ, দেখতে পাচ্ছিস আমাকে? দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না মনে হয়, না? না দেখা যাচ্ছে।
দেখা যাচ্ছে? আরে বাবা। আচ্ছা, চল দেখ। আহ এই যে তোর হচ্ছে এখন ক্লাসটাকে কন্টিনিউ করি। তো ক্র্যামারের নিয়মে আমরা কি দেখতে পাচ্ছি? ক্র্যামারের নিয়ম তো বললাম, ওয়ান ডেল্টা টু ডেল্টা থ্রি। এখন আশা করি সবাই মনোযোগ দিয়ে শুনবে, কারণ টিচার সামনে চলে এসছে। ওকে, ক্র্যামারের নিয়মে কি হচ্ছে? ক্র্যামারের নিয়মে আমরা ডেল্টা ওয়ান ডেল্টা এই চারটা ডিটারমিনেন্টকে ক্রিয়েট করে থাকি। আর ক্র্যামারের নিয়মে কি হয় যে ডেল্টা নট ইকুয়াল, আচ্ছা ক্র্যামারের নিয়মটা এখন বলি যে কি করতে হয়। ঠিক আছে, ডেল্টা তো বুঝে গেলাম যে ডেল্টা, ডেল্টা ওয়ান, ডেল্টা টু, ডেল্টা থ্রি, এই চারটা ডিটারমিনেন্ট। এই ডেল্টা টু দিয়ে করবোটা কি? কোশ্চেন হচ্ছে যে এই সমীকরণ তিনটা, যে সহ সমীকরণ তিনটা আছে, সেই সহ সমীকরণ তিনটাকে সমাধান তখনই করা যাবে যদি ডেল্টাটা নট ইকুয়াল টু জিরো হয়। এটাই যে সমাধান আমি করতে পারবো বলতে কি বলতো, সমাধান বলতে একটা একক সমাধান, একটা ইউনিক সলিউশনকে আনতে হবে, তবেই আমি বলছি যে এটা সমাধান। ঠিক আছে, এখানে সমাধান বলতে একটা একক সলিউশন বা ইউনিক সলিউশনকে বোঝায়। তো ডেল্টা নট ইকুয়াল টু জিরো হতে হবে। যে প্রথমে যে ডিটারমিনেন্টটা আমরা তৈরি হোক গুলো দিয়ে যে ডিটারমিনেন্টটা তৈরি করা হয়, সেই ডেল্টা যেন নট ইকুয়াল টু জিরো হয়। ডেল্টা নট ইকুয়াল টু জিরো হলে তবেই কিন্তু আমরা সমীকরণগুলোকে সমাধান করতে পারি। এখন যদি ডেল্টা নট ইকুয়াল টু জিরো হয় তাহলে কি হবে? ডেল্টা নট ইকুয়াল টু জিরো হলে পরে সমীকরণগুলোর সমাধান হবে অ্যাকর্ডিং টু ক্র্যামারস রুল। ঠিক আছে, সেটা হচ্ছে যে সমাধান তো থাকবে, একটা ইউনিক সমাধান থাকবে, একটা একক সমাধান থাকবে, এবং সেই সমাধানটা হবে এক্স ইকুয়াল টু, দেখ কি আছে লেখা, এক্স ইকুয়াল টু লেখা আছে ডেল্টা ওয়ান। মানে ডেল্টা ওয়ান যেটা পেয়েছি আমরা, ডেল্টা সবগুলো আগে চারটা ডিটারমিনেন্টকে আগে ক্যালকুলেট করে নেবো। সেই প্রথম যে ডিটারমিনেন্টটা, সেই প্রথম ডিটারমিনেন্টটাকে ডিভাইড করবো ডেল্টা দিয়ে। ঠিক আছে, ডেল্টা ওয়ান কে ডিভাইড করা হবে ডেল্টা দিয়ে। হলো। একই রকম ভাবে ওয়াই, যেটা ওয়াই কে পাবো হচ্ছে আমরা ডেল্টা টু কে ডেল্টা দিয়ে ডিভাইড করার মাধ্যমে। জেড কে তুই ভালো করে দেখতে পাচ্ছিস ডেল্টার পজিশনটা কোথায়? কি রে রিয়া, পজিশনটা কোন জায়গায় বলতো? লবে না হরে? লব পজিশনে আছে ডেল্টা না হর? হরে। হরে। আর সংজ্ঞাত হওয়ার নিয়ম কি? কোনো কিছু সংজ্ঞাত কখন হয়? যদি হর কি হয়? হরটা নট ইকুয়াল টু জিরো। একদম ঠিক, হর নট ইকুয়াল টু জিরো হয়। এই জন্যই দেখ ডেল্টাকে নট ইকুয়াল টু জিরো নেওয়া হচ্ছে। আদারওয়াইজ ডেল্টা যদি জিরো হয়ে যেত তাহলে পরে কিন্তু এগুলো অসংজ্ঞাত হয়ে যেত, তাই না? তো অসংজ্ঞাত হলে পরে কিন্তু এক্স ওয়াই জেড এর মান আমরা পেতাম না। ঠিক আছে, তাহলে পরে বলা হচ্ছে যে যদি ডেল্টা নট ইকুয়াল টু জিরো হয় তাহলে পরে সহসমীকরণগুলোর সমাধান থাকবে। প্রথম কথা, সমাধান বলতে একক সমাধান, এবং সেক্ষেত্রে এক্স ওয়াই জেড এর মান হবে এরকম যে এক্স ইকুয়াল টু ডেল্টা ওয়ান বাই ডেল্টা, ওয়াই ইকুয়াল টু ডেল্টা টু বাই ডেল্টা, জেড ইকুয়াল টু ডেল্টা থ্রি বাই ডেল্টা। এটা হচ্ছে ক্র্যামারের নিয়ম। হলো। তারপরে হচ্ছে 2 নম্বর যেটা দেখতে পাচ্ছিস, ক্র্যামারের টোটাল 3টা কনক্লুশন আছে। ফার্স্ট কনক্লুশন ছিল অনন্য সমাধানের জন্য, মানে একক সমাধানের জন্য একটাই সমাধান যদি থাকে। 2 নম্বরে বলছে যে না, সবাই যদি জিরো হয়, ডেল্টা, ডেল্টা ওয়ান, ডেল্টা টু, ডেল্টা থ্রি সবাই যদি জিরো হয়। ফার্স্ট ক্রাইটেরিয়া দেখলাম যে ডেল্টা নট ইকুয়াল টু জিরো হলে তাহলে সমাধান থাকবে। সেকেন্ড ক্রাইটেরিয়া হচ্ছে যদি ডেল্টা পাশাপাশি বাকি তিনজনও জিরো, প্রত্যেকেই জিরো, তাহলে বলা হবে যে সমীকরণ তিনটার অসংখ্য সমাধান আছে। এটা আমি এক্সাম্পলের থ্রু দেখাবো তোদেরকে, পুরো ব্যাপারটা এক্সাম্পলের থ্রু ব্যাখ্যা করা হবে। এবং ডেল্টা যদি ইকুয়াল টু জিরো হয় এবং ডেল্টা ওয়ান, ডেল্টা টু, ডেল্টা থ্রি তিনজনের মধ্যে কমপক্ষে একটা যদি বদমাশি করে, মানে তিনজনের মধ্যে কমপক্ষে একটা যদি নন জিরো হয়, ডেল্টা জিরো হয়ে আসে, এদিকে ডেল্টা ওয়ান, ডেল্টা টু, ডেল্টা থ্রি এর মধ্যে কোনো একটা নন জিরো, তাহলে পরে কি হবে? তাহলে পরে কিন্তু এর কোনো সমাধান থাকবে না। ঠিক আছে, 3টা কেস হতে পারে। ফার্স্ট কেস হচ্ছে আইদার ইউনিক সলিউশন থাকবে, একটাই সলিউশন থাকবে, 2 অসংখ্য সমাধান থাকবে, 3 কোনো সমাধানই থাকবে না। ঠিক আছে, আমি জানি ব্যাপারটা বিট কনফিউজিং। ঠিক আছে, 3টে জিনিসকে ভালো করে এক্সপ্লেন করার জন্য। তো ফার্স্ট উদাহরণ বলেছি এটাকে সমাধান করতে। এখন এটা তো আমাদের জিজ্ঞেস করা হবে যে স্যার এটা তো ক্লাস 9 এর প্রবলেম, এটাকে আমরা কেন এটা দিয়ে সলভ করবো? এত নিয়ম কানুন আছে, বজ্রগুণন টেকনিক আছে, অপনয়ন আছে, ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, ওগুলো সব থাকা সত্ত্বেও ক্র্যামার দিয়ে সলভ করবো। ক্র্যামারের নিয়ম ওটা না। ক্র্যামারের নিয়ম এই ছোট ছোট মানে সহ সমীকরণকে সলভ তুলনামূলক একটু ডিফিকাল্ট যে সমীকরণ গুলো, যেমন ধরে 3/3 দিলাম, 3/3 যদি দিয়ে দিই তাহলে পরে তোর অপনয়ন ফেল করে যাবে। ঠিক আছে, সেক্ষেত্রে তোকে কি করতে হবে? একটা সমীকরণ থেকে একটা ভ্যারিয়েবল বের করতে হবে, সেটাকে বাকি দুটো সমীকরণে বসাতে হবে। তারপর
করতে হবে, এই টেকনিকের সাহায্যে সলভ হবে। সেটা একটা মানে একটু লম্বা চড়া প্রসিডিওর হয়, প্লাস সহগগুলো যদি একটু ডিফিকাল্ট দিয়ে দিই, সহগগুলো যদি একটু কঠিন দিয়ে দিই, তাহলে জিনিসটা আরো ঘেটে যাবে। ঠিক আছে, তো যার জন্য আমরা কি করবো, যার জন্য আমরা এই জিনিসটাকে শিখবো হচ্ছে এই হাতে করে দেওয়া হচ্ছে নিয়ম, যার জন্য শেখানো হচ্ছে 2/2 ডিটারমিনেন্টের সাহায্যে। ঠিক আছে, তো এখান থেকে দেখ 2/2 ডিটারমিনেন্ট তৈরি হবে, কি কি ডিটারমিনেন্ট? ডেল্টা। ডেল্টা কি হবে? ডেল্টা তৈরি হবে হচ্ছে, আমি বললাম একটু আগে যে সহগগুলো নিয়ে তৈরি করতে হয় 2 1 1 1। ঠিক আছে, সহগগুলো দেখ 2 1 1 1, এই চারজন সহগ। তো এই চারটা সহগ নিয়ে ডেল্টা তৈরি হলো। ঠিক আছে, এই চারটা সহগ নিয়ে ডেল্টা তৈরি হলো। ডেল্টা 1, ডেল্টা 1, ডেল্টা 1 এর মনে আছে কি করতে হয়? ডেল্টা 1 কিন্তু ডেল্টার থেকে তৈরি করতে হয়। কিভাবে? ডান দিকের যে সংখ্যাগুলো আছে সেটাকে বসাতে লাগে কোথায়? ডেল্টার প্রথম কলামে। ঠিক আছে, তো প্রথম কলামের মধ্যে আমি বসিয়ে দিই 7 2, এখানে 1 1। আর ডেল্টা 2 হবে সেকেন্ড কলাম কে রিপ্লেস করতে হবে, ডেল্টা সেকেন্ড কলাম 2 1 7 2। তাহলে ডেল্টা 3 কত হবে? এনিওয়ান? ডেল্টা 3 কত হবে? ডেল্টা 3 আদৌ পাওয়া যাবে? কোশ্চেন হচ্ছে এটা। দেখ, আমরা যে থিওরি শিখেছি সেই থিওরিতে কিন্তু 3টা ভেরিয়েবল ছিল। কি করব আমরা হচ্ছে এক্স এবং ওয়াই এর ভ্যালুটা বের করব। তো এক্স এর ভ্যালু কত হবে? এক্স এর ফর্মুলা মনে আছে? ডেল্টা 1 বাই ডেল্টা 2 বাই ডেল্টা। ঠিক আছে, এখন এটার ভ্যালুটা আদৌ জিরো হয় না নন জিরো হয়? তো দেখেই বোঝা যায়। তাহলে 2 2 কি ভুল লিখছি রে, এটা 1। ডেল্টা 1 কত হবে? 7 মাইনাস 2 মানে 5। ডেল্টা 2 কত হবে? 4 মাইনাস 7 দ্যাট ইজ মাইনাস 3। ঠিক আছে, তাই ডেল্টা 1 ডেল্টা 2 সবগুলোই পেলাম। ডেল্টা একটাই সমাধান থাকবে এবং সমাধানটা হবে এরকম যে x ইকুয়াল টু ডেল্টা 1 বাই ডেল্টা। তো বসিয়ে মান হচ্ছে 5 আর ডেল্টা হচ্ছে 1, y হবে হচ্ছে ডেল্টা 2 বাই ডেল্টা মানে মাইনাস 3 বাই 1। তারপর x ইকুয়াল টু মাইনাস 3। তাহলে সমাধান হয়ে যাচ্ছে এরকম যে x এর ভ্যালু 5, y এর ভ্যালু হলো। তাহলে এইভাবে আমরা ক্র্যামার রুলের সাহায্যে যে সমীকরণটার একটা অনন্য সমাধান বা একক সমাধান আছে এবং তারপরে সেই সমাধানটাকে বের করলাম এক্স এবং ওয়াই এর ভ্যালু বের করার মাধ্যমে। ঠিক আছে, পরের সমীকরণটাকে আমরা একইভাবে চেষ্টা করবো সলভ করার। তো ডেল্টা ইকুয়াল টু, তাহলে কেউ বলতে পারবে ডেল্টা কি লিখবো, ডেল্টা 1 কি লিখবো? তিনটেই পাবো না, ডেল্টা 2 অবধি পাবো। ডেল্টা 2 কি লেখা হবে? ডেল্টা 2, ডেল্টা 1 আর ডেল্টা কি কি বলতে পারবে? এনিওয়ান? ডেল্টা কি করে তৈরি হয়? সহগগুলোতে তৈরি হয়। তাহলে ভেবে দেখ সমীকরণগুলোর মধ্যে সহগ কি কি, সেই হিসেবে ডেল্টা তৈরি হবে। one one minus three ডেল্টা বের minus করতে আরেকবার বল, শোনা গেল না। one minus three. গুড। ডেল্টা 1 কি হবে? ডেল্টা 1 কি Column পাওয়া যাবে? wise যদি বলি তাহলে 7 minus 21 1 minus 3. কলাম ওয়াইজ হচ্ছে কলাম ওয়াইজ 7। কেন কলাম ওয়াইজ? বুঝলাম না আমি কথাটা। কলাম ওয়াইজ কি লিখবো? আচ্ছা, column wise যদি লিখি তাহলে 7 21 হ্যাঁ হ্যাঁ, 1 minus 3. তাহলে হবে কি 1 মাইনাস 3 তাই না? হয়ে গেল। দেখ -3 প্লাস 3 দ্যাট ইজ 0 সে -21 -21 নন জিরো। ডেল্টা 2 কত আসছে? ডেল্টা 2 আসছে হচ্ছে আই থিঙ্ক এটা 7 না, এটা -7 ছিল। হ্যাঁ, কোশ্চেনটা একটু ইয়ে আছে,
এটা 7 না, এটা মাইনাস, কোশ্চেনটা ঠিক করে নি, -7। তো এখানে ডেটাগুলো একটু চেঞ্জ হবে, এটা -7, এটাও -7 হবে। তাহলে মাইনাস, এটা +21 হচ্ছে, +21 -21, আর ডেল্টা 2 হচ্ছে 21 -21, ঠিক আছে, দ্যাট ইজ 0, এটাও 0। তার মানে ডেল্টার ভ্যালু 0, ডেল্টা 1 এর ভ্যালু 0, ডেল্টা 2 এর ভ্যালু 0। এই এই কেসে সমীকরণটার কয়টা সমাধান? অসংখ্য। আদৌ সমাধান থাকে নাকি কোনো সমাধানই থাকে না? চেক করে দেখি যে ডেল্টা 1 ডেল্টা সব যদি 0 হয় তাহলে সমীকরণটার অসংখ্য সমাধান থাকবে। তো এই কথাটা মানে হচ্ছে যে সমীকরণটা নিয়েছি, যে সমীকরণ দুটো নিয়েছি, সেই দুটো সমীকরণের অসংখ্য সমাধান আছে, ঠিক আছে। অসংখ্য সমাধান বলতে একটা দুটা না, অসংখ্য, মানে এক্স আর ওয়াই এর অসংখ্য ভ্যালু আছে, যেটা এই ব্যাপারটাকে সিদ্ধ করে। এখন কোশ্চেন হচ্ছে এটা কিভাবে? তো খেয়াল করে দেখ, প্রথমত 2 নম্বর সমীকরণটাকে অবজার্ভ কর। 2 নম্বর সমীকরণটার বাম পক্ষ ডান পক্ষ কত দিয়ে ডিভাইড যায়? উভয় পক্ষকে কত দিয়ে ডিভাইড করা যায়? সমীকরণটার উভয় পক্ষকে কত দিয়ে ডিভাইড করতে পারি আমরা? দেখ, 3 দিয়ে। তো -3 দিয়ে ডিভাইড করলে কত হয়ে যাচ্ছে? -3 দিয়ে ডিভাইড করলে এটা x প্লাস ওয়াই, আর ডান দিকে 21 কে -3 দিয়ে ডিভাইড করলে কত হচ্ছে? -7। তাহলে এখানে x প্লাস ওয়াই ইকুয়াল টু -7, এখানেও x প্লাস ওয়াই ইকুয়াল টু -7। মানে বেসিক্যালি এখানে দুটো সমীকরণ নাই, এখানে একটাই সমীকরণ আছে, x প্লাস ওয়াই ইকুয়াল টু -7। এখন x আর y, দেখ তো x এর জায়গায় যদি আমি 0 লিখি আর y এর জায়গায় যদি -7 লিখি, তাহলে কাজ হবে? তাহলে কি এটা সলিউশন হচ্ছে? সিদ্ধ করছে কি সমীকরণটাকে? x এর জায়গায় 0, y এর জায়গায় -7, সিদ্ধ করলো সমীকরণটাকে? করছে না? 0 প্লাস -7, তার মানে -7 হয়ে যাচ্ছে, ঠিক আছে। একই রকম ভাবে x এর জায়গায় যদি -7 লিখি, y এর জায়গায় যদি 0 লিখি, তাহলেও x এর জায়গায় যদি আমি লিখি -10, y এর জায়গায় তাহলেও সিদ্ধ হচ্ছে। এভাবে আমি দেখ, একটা না, দুটা না, চাইলে পরে 4টা 5টা 6টা, অসংখ্য, ঠিক আছে। দ্যাটস ওয়াই বলা হচ্ছে অসংখ্য সমাধান তৈরি করতে, ঠিক আছে। যদি ভ্যারিয়েবলের সংখ্যা সমীকরণের সংখ্যার থেকে বেশি হয়, যদি ভ্যারিয়েবলের সংখ্যা সমীকরণের, তাহলে পরে কিন্তু সমীকরণ, মানে যে সমীকরণগুলো নেওয়া হয়েছে তাদের অসংখ্য সমাধান থাকবে, ঠিক আছে, যদি ভ্যারিয়েবলের সংখ্যা সমীকরণের সংখ্যার থেকে বেশি হয়ে যায়। হলো? তো এই জন্যই বলা হচ্ছে যে এই কেসটাতে যখন ডেল্টা 0, ডেল্টা 1 আর ডেল্টা 2 সবাই 0, ঠিক আছে, সেক্ষেত্রে সমীকরণগুলোর অসংখ্য সমাধান আছে। গেল? তারপরে নেক্সট টপিক, আরেকটা সমীকরণ নিচ্ছি, এই বোঝা গেল? তাহলে ক্র্যামারস রুল 0, সঙ্গে সঙ্গে কনক্লুশন করলাম যে এর সেকেন্ড কেসে দেখলাম যে না, ডেল্টা 0, তো হয় অসংখ্য সমাধান বা সমাধান নেই। তো তার জন্য আমাকে চেক করতে হবে ডেল্টা 1 আর ডেল্টা 2 এরা দুজনই অসংখ্য সমাধান। আর যদি দুজনের কমপক্ষে একজন অশূন্য হয়, তাহলে পরে কোনো সমাধান থাকবে না। আর তার জন্য আমি এই এক্সাম্পলটা নিয়েছি, ঠিক আছে। তো এক্ষেত্রে আমি আগেই এর যে সিক্রেটটা ওটা বলে দিলাম যে এর কোনো সমাধান পাওয়া যাবে না। কেন পাওয়া যাবে না একটু পরেই বুঝতে পারবি তোরা। ফার্স্ট অফ অল, ক্র্যামারস রুলটা খাটিয়ে আমরা প্রমাণ করি যে এর কোনো সমাধান পাওয়া যাবে না। তো তার জন্য কি, -2 4 -8 ডেল্টা ক্রিয়েট করলাম, ভ্যালুটা বের করে দেখ কত আসে, -8 + 8, দ্যাট ইজ 0। তারপরে ডেল্টা 1 তৈরি করব, ডেল্টা 1 বের করব, আসবে হচ্ছে 19 2, এখানে হবে -2 -8, দ্যাট ইজ -19 × -2, 19 × -2 কত হয়? 9 কিন্তু -8, মানে 19 × 8 কত হয়? 8 নং 72 2 হাতে গুলো 7, 8 কে 8 আর 7 হচ্ছে 15, তাহলে 152, ঠিক আছে, -152 হয়ে যাবে, +4, তার মানে -148, which is not equal to 0। দেখ, আর ডেল্টা 2 বের করবো না, কেন? কারণ ডেল্টা 1 ডেল্টা 2 বের করে কোনো লাভ হবে না। তো অটোমেটিক ডেল্টা 0, কিন্তু ডেল্টা 1 নট ইকুয়াল টু 0, মানে হচ্ছে এ ক্র্যামারস রুলের 3
সিদ্ধ করলো, ডেল্টা 0 হয়ে গেল, কিন্তু ডেল্টা 1 ডেল্টা 2 ডেল্টা, ঠিক আছে, দ্যাট মিনস এর সমাধান থাকবে না। কারণ কোশ্চেন হচ্ছে কেন, কেন এরকম হলো, কেন সমাধান থাকে। সমীকরণগুলোকে ভালো করে, সমীকরণটা নেওয়া হয়েছে x মাইনাস 2y ইকুয়াল টু 19, এবং সেকেন্ড সমীকরণটা দেখ বাম পক্ষকে 4 দিয়ে ডিভাইড করা যাচ্ছে, x মাইনাস 2y এটা ইকুয়াল টু 2/4, তাহলে এটা ইকুয়াল টু হাফ হচ্ছে। ফার্স্ট সমীকরণ হলো x মাইনাস 2y ইকুয়াল টু 19, সেকেন্ড সমীকরণ হলো x মাইনাস 2y ইকুয়াল টু হাফ। বাম পক্ষটাকে x মাইনাস 2y, সেকেন্ড সমীকরণ হলো বাম পক্ষ x মাইনাস 2y, দুটোতেই বাম পক্ষ হচ্ছে x মাইনাস 2y, এর ভ্যালু 19, পরেরটা বলা আছে ওই সেম জিনিস তার ভ্যালু হাফ। একই রাশির দুটো আলাদা আলাদা ভ্যালু কি করে থাকে একটাই প্রবলেমে, একই রাশির দুটো আলাদা ভ্যালু কি করে থাকে একটাই প্রবলেমে, ঠিক আছে। আজকে কি আমি বলবো যে 5 যোগ 3 8 আর ঠিক পরের মুহূর্তে কি হয়ে যাবে, তা তো হবে না। একটা রাশির একটাই ভ্যালু থাকবে এট এ টাইম, মাইনাস নিশ্চয়ই হাফ হবে না, গোড়াতেই গলদ, তো গোড়াতে গলদ হওয়ার জন্যই এক্স আর ওয়াই এর কোনো মান পাওয়া যাবে না, এই সমীকরণগুলোর কোনো সমাধান নেই, ঠিক আছে। তো দেখলাম ক্র্যামারস রুল, আমরা দেখলাম ক্ষেত্রফল, আমরা দেখলাম ডিটারমিনেন্টকে যোগ করার নিয়ম, আমরা দেখলাম ডিটারমিনেন্টের 5টা বৈশিষ্ট্য, এবং দেখলাম ডিটারমিনেন্টের সংজ্ঞা, ঠিক আছে। পরের ক্লাসে প্রবলেম সলভ করব, ঠিক আছে। নেক্সট ক্লাসে আমরা প্রবলেম সলভ করব এই টেকনিকের সাহায্যে। আজকের ক্লাসটা এখানেই থাকবে। তো এই টপিকগুলোই আমরা পরের ক্লাসেও এই টপিকগুলো একবার রিভাইজ করে নিব প্রবলেম স্টার্ট করার আগে, আর দেখবো যে কি করে নেক্সট প্রবলেম, মানে প্রবলেম কি করে সলভ করা হয়, ঠিক আছে। আমাদের 5 দিনের যে কোর্সটা তো ডিজাইন করাই আছে, যে 5 দিন আমরা কি কি করব। 5 দিন আমরা ডেফিনেশন শিখলাম, কালকে প্রবলেম সলভ করব, তারপরের দিন প্র্যাকটিস টেস্ট, মানে যে পরীক্ষাগুলো এখন ডিটারমিনেন্টের প্রবলেম আমি দিয়েছি সেই প্রবলেমগুলোকে সলভ করব, তারপরে প্রিভিয়াস সলভ করব দুটো ক্লাসে, এবং দেখবো কম্পেয়ার করে আমাদের কোশ্চেন গুলো ডিটারমিনেন্টের থেকে সেটা কিরকম লেভেলের আসে, মানে সেটা কি আমরা এখন অব্দি যেরকম ডিটারমিনেন্ট প্র্যাকটিস করেছি সেরকমই হয়, নাকি তার থেকে তুলনামূলক টাফ হয়, নাকি একটু কম্পারেটিভলি ইজি হয়, ঠিক আছে। লেভেলটা অ্যাকচুয়ালি ঠিক আছে, এইচএসএ যে কোশ্চেন আসে ডিটারমিনেন্টের থেকে তার লেভেলটা বা স্ট্যান্ডার্ডটা অ্যাকচুয়ালি কিরকম রেটিং হতে পারে, ঠিক আছে, সেটা আমরা চেক করবো। তো আজকের ক্লাসটা এখানেই থাক।